চ্যানেলে স্বাগত। আমরা রাসায়নিক তাপগতিবিদ্যা নিয়ে ক্লাস করছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং আজকে যে বিষয়টা নিয়ে প্রথমে আমরা কথা বলবো সেই বিষয়টা হলো তাপ ও কার্য। আমরা প্রথম ক্লাস থেকে এই দুটো টার্ম কিন্তু শুনে আসছি। রাসায়নিক তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে এই তাপ ও কার্য আসলে কি এবং সিস্টেম এবং প্রক্রিয়ার সাথে এই দুটো টার্মের সম্পর্ক কি সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো প্রথম অংশে। তো প্রথমে আমরা দেখে নিব তাপ বলতে আমরা কি বুঝব। তাপ রাসায়নিক গতিবিদ্যায় আমরা তাপ বলতে কি বুঝবো বলো তো। অ্যাকচুয়ালি মনে রাখবে যে তাপ সিস্টেমের কিন্তু কোনো ধর্ম নয়। তাপ সিস্টেমের মধ্যে সঞ্চিতও থাকে না, বিশেষ অবস্থায় কিন্তু এর প্রকাশ ঘটে। ঠিক আছে, তাহলে ছোট্ট করে আমরা মনে রাখার চেষ্টা করব আসলে তাপটা কি। তো মনে রাখবে সিস্টেম আর পরিবেশের মধ্যে, সিস্টেম ও পরিবেশের মধ্যে উষ্ণতার পার্থক্যের জন্য, ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি সিস্টেমের পরিসীমা বরাবর, অন্য কোথাও কিন্তু না, সিস্টেমের পরিসীমা বরাবর সিস্টেম থেকে পরিবেশে বা সিস্টেম ও পরিবেশের মধ্যে স্থানান্তরণ ঘটে। বোঝা গেছে কি বললাম? তাহলে আবার বলছি যে তাপ হলো এমন একটা জিনিস যেটা সিস্টেম ও পরিবেশের মধ্যে উষ্ণতার পার্থক্যের জন্য, সিস্টেম আর পরিবেশের মধ্যে উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি সিস্টেমের পরিসীমা বরাবর, মনে থাকবে সিস্টেমের পরিসীমা বরাবর সিস্টেম ও পরিবেশের মধ্যে স্থানান্তরণ হবে। বোঝা গেছে? সিস্টেমের পরিসীমা, মনে রাখবে সিস্টেমের পরিসীমা বরাবর সিস্টেম ও পরিবেশের মধ্যে স্থানান্তরণ হবে, স্থানান্তরণ ঘটে। সেই শক্তিটাকে বলা হবে তাপ শক্তি। বোঝা গেছে? শক্তির উষ্ণতার পার্থক্য যদি না থাকে তাহলে কিন্তু তাপের অস্তিত্ব নেই। একমাত্র উষ্ণতার পার্থক্য যখন হবে সিস্টেমের সাথে পরিবেশের, তখন এই যে শক্তিটা পরিসীমা বরাবর সিস্টেম এবং পরিবেশের মধ্যে স্থানান্তরণ হবে। একই রকম আমরা যদি কার্যের কথাটা বলি, বোঝা গেছে নিশ্চয়ই তাপ শক্তি তাহলে কি জিনিস। রাসায়নিক তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে তাপ শক্তিটা কি জাতীয় শক্তি নিশ্চয়ই বোঝা গেছে। সিস্টেমের সাথে এর কীরকম এর সম্পর্ক সেটাও আন্দাজ করা গেল। এবার আমরা দেখব কার্যটা কি জিনিস। তাহলে সেক্ষেত্রেও মনে রাখবে সিস্টেম এবং পরিবেশের মধ্যে, সিস্টেম ও পরিবেশের মধ্যে কেবল মনে সিস্টেম আর পরিবেশের মধ্যে যদি কেবল যান্ত্রিক বলের পার্থক্য থাকে, বোঝা গেছে কথাটা। সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি কোনো কেবলমাত্র অসমবল ক্রিয়া হয়, অসমবল ক্রিয়া করে, তাহলে যে শক্তি সিস্টেমের পরিসীমা বরাবর সিস্টেম ও পরিবেশের মধ্যে স্থানান্তরণ হয়।
বুঝে গেছে? তাহলে কার্যটা কী জিনিস মনে রাখবে, সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি অসমবল ক্রিয়া করে, এই অসমবল অন্য কোনো সময় কার্যের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাবো না। একমাত্র সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি অসমবল ক্রিয়া করে, তাহলে যে শক্তিটা কি করবে, সিস্টেম আর পরিবেশ বরাবর, সিস্টেম এবং পরিবেশের মধ্যে পরিসীমা বরাবর স্থানান্তরণ ঘটবে যে শক্তির, সেই শক্তিটাকে আমরা বলি কার্য। বুঝে গেছে? তাহলে আমাদের রাসায়নিক তাপগতিবিদ্যায় সিস্টেমের ক্ষেত্রে বা এই ধরনের আলোচনায় তাপ এবং কার্য এটা কিন্তু অন্য অর্থ বহন করে। এবং এদের তাহলে বৈশিষ্ট্য কী হবে বলো তো? তাপ এবং কার্য এটা সিস্টেমের ক্ষেত্রে এর বৈশিষ্ট্য আমরা কি দেখব? বেশ কিছু বৈশিষ্ট্য তাপ এবং কার্যের বর্তমান। তো মনে রাখবে তাপ ও কার্যের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত বলো তো তাপ এবং কার্যের? যেমন তাপ আর কার্য কিন্তু এরা একমাত্র সিস্টেমের পরিসীমা, সিস্টেমের পরিসীমা বরাবর, পরিসীমা বরাবর এদের প্রকাশ ঘটে, অন্য কোথাও প্রকাশ ঘটে না। পরিসীমা বরাবর এদের প্রকাশ ঘটে বা পরিসীমা বরাবর এদের স্থানান্তরণ ঘটে। বোঝা গেছে কথাটা? আর কি বৈশিষ্ট্য? এরা হলো চলমান শক্তি, এরা কিন্তু চলমান শক্তি। আর কি বৈশিষ্ট্য বলো তো? এরা সিস্টেমের মধ্যে সঞ্চিত থাকে না, সিস্টেমের মধ্যে সঞ্চিত থাকে না। তাপ আর কার্য সিস্টেমের মধ্যে সঞ্চিত থাকে না, এরা চলমান শক্তি। যেহেতু এরা সিস্টেমের মধ্যে সঞ্চিত থাকে না, ফলে এরা সিস্টেমের ধর্ম নয়, সিস্টেমের ধর্ম নয়। তাপ আর কার্য কিন্তু সিস্টেমের ধর্ম নয়। আগে বলেছি এই দুটো টার্ম একটু অন্য তাৎপর্য বহন করে। এরা সিস্টেমের মধ্যে জমা থাকে না, এরা সিস্টেমের ধর্ম নয়। বোঝা গেছে? আর এরা পথ নির্ভরশীল রাশি, পথ নির্ভরশীল, মনে থাকবে। আর সেই সঙ্গে মনে রাখবে এরা অবস্থার অপেক্ষক নয়। এই হলো মোটামুটি এদের বৈশিষ্ট্য, আমরা মনে রাখার চেষ্টা করব। খুব সহজ আছে। তাপ এবং কার্যের বৈশিষ্ট্য তাহলে কি বলতো? এরা একমাত্র পরিসীমা বরাবর এদের স্থানান্তরণ ঘটে বা প্রকাশ ঘটে। এরা চলমান শক্তি এবং এরা কিন্তু সিস্টেমের মধ্যে সঞ্চিত থাকে না, এরা সিস্টেমের ধর্মই নয়, এরা পথ নির্ভরশীল রাশি এবং অবস্থার অপেক্ষক কিন্তু তাপ কার্য নয়। বোঝা গেছে? ঠিক আছে, এবার আমরা দেখব তাপ এবং কার্যের চিহ্ন। তাপ আর কার্যের চিহ্ন কি হবে? তাপ ও কার্যের চিহ্ন। তো আমরা তাপকে কিউ দ্বারা আর কার্যকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে তাপকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি আর কার্যকে ডাব্লু দ্বারা প্রকাশ করি। এবার মনে রাখবে কোনো সিস্টেম, মনে রাখবে সিস্টেম দ্বারা তাপ যদি শোষিত হয়, সিস্টেম দ্বারা তাপ শোষিত হলে কিউ পজিটিভ হবে। যেমন কোনো একটা সিস্টেম 5 ক্যালোরি তাপ শোষণ করলো, তাহলে কিউ ইকুয়াল টু +5। অন্যদিকে সিস্টেম দ্বারা তাপ যদি বর্জিত হয়, তাহলে সেক্ষেত্রে কিউ এর মান নেগেটিভ হবে। যেমন কোনো একটা সিস্টেম 15 ক্যালোরি তাপ বর্জন করলো, তাহলে কিউ ইকুয়াল -15। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এগুলো তো তাপের চিহ্ন আমরা এইভাবে কিউ কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে নিশ্চয়ই বোঝা গেছে, কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে। এবার কার্যের কথায় চলে আসি। সিস্টেম দ্বারা যদি কার্য সম্পাদিত হয়,
সম্পাদিত হলে ডাব্লু সমান নেগেটিভ হবে, বোঝা গেছে। আর সিস্টেমের উপর কার্য সম্পাদিত হলে ডাব্লু সমান পজিটিভ হবে। এই হলো তাপ এবং কার্যের চিহ্ন, সহজে বোঝা যাবে। তাহলে সিস্টেম যদি তাপ শোষিত হয় সিস্টেম দ্বারা, কিউ এর মান পজিটিভ হবে। সিস্টেম যদি তাপ ছেড়ে দেয়, বর্জন ঘটে, সিস্টেম যদি তাপ বর্জিত করে, সেক্ষেত্রে কিউ এর মানটা কিন্তু নেগেটিভ হবে। অন্যদিকে সিস্টেম নিজেই যদি কাজ করে, সিস্টেম দ্বারা যদি কার্য হয়, তাহলে সেই কার্যটাকে ঋণাত্মক কার্য বলা হবে। আর সিস্টেমের উপর যদি কার্য করা হয়, তাহলে সেই কার্যটাকে ধনাত্মক কার্য বলা হবে। এভাবে আমরা কিন্তু এই কিউ, তাপকে কিউ এবং কার্যকে ডাব্লু দ্বারা প্রকাশ করি, এবং কিউ আর ডাব্লু এই চিহ্নগুলো এভাবে আমরা ব্যবহার করি। এটা কিন্তু মনে রাখতে হবে, বোঝা গেছে। তাহলে তোমরা বলতে পারবে যে কোন একটা সিস্টেম 10 ক্যালোরি তাপ বর্জন করলো, তাহলে কিউ সমান কত হবে? আমরা এবার দেখব সিস্টেম থেকে কার্য এবং যে তাপ, এটা আমরা বারবার বলছি এরা নাকি পথ নির্ভরশীল রাশি। সেই জিনিসটা একটু দেখে নিব কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে তাপ এবং কার্য পথ নির্ভরশীল রাশি। এই জায়গাটা আমরা একটু দেখে নিই। তাপ ও কার্য পথ নির্ভরশীল রাশি, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি দেখো দেখি, বোঝা যায় কি না। আমরা ধরে নিলাম এইখানে বিকারে 1 মল বরফ আছে, ঠিক আছে। এই বিকারে 1 মল বরফ, এটা 0 ডিগ্রি সি আর 1 atm চাপে আছে, বোঝা গেছে নিশ্চয়ই। আর এটাকে আমি আবার কি করলাম, এই দিকে আমি 1 মল জলে কনভার্ট করলাম। 1 মল জল, যেটা 0 ডিগ্রি সি আর 1 atm চাপে আছে। দেখো এটাকে আমি দুইভাবে কনভার্সনটা ঘটাতে পারি। 1 মল বরফকে 1 মল জলে নিয়ে যাব, দুভাবে করতে পারি। কীরকম? দু রকম। যেমন মনে করো এক্ষেত্রে আমি কিছু যান্ত্রিক কার্য করলাম, বা একে আমি কি করলাম, ঘর্ষণ দ্বারা এই পরিবর্তনটা ঘটালাম। ফলে এক্ষেত্রে কি হয়, যান্ত্রিক কার্য হয়। যান্ত্রিক কার্য হবে কি না বলো তো? আমি ঘর্ষণ দ্বারা ঘষে ঘষে বরফটাকে জলে কনভার্ট করলাম, তাহলে এক্ষেত্রে কিন্তু ঘর্ষণ দ্বারা করার ফলে যান্ত্রিক কার্য হয়, কিন্তু এক্ষেত্রে কোনো তাপ দেওয়া হয়নি। ফলে এক্ষেত্রে কিন্তু তাপ কি, তাপের পরিমাণ শূন্য, তাই কিনা বলো? কোনো তাপ প্রয়োগ করা হয়নি। অন্যদিকে আমি কি করলাম, এক্ষেত্রে কি তাপ প্রয়োগে পরিবর্তনটা ঘটালাম, তাপ প্রয়োগ করে, বোঝা গেছে। আমি বরফটাকে জলে পরিণত করলাম তাপ প্রয়োগে, এই কথা বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো কার্য হয়নি, বা এক্ষেত্রে কার্য কি, শূন্য। তাহলে এক্ষেত্রে কার্যের মান শূন্য, আর এক্ষেত্রে তাপ প্রয়োগ করা হয়েছে, ফলে এক্ষেত্রে কিছুটা পরিমাণ তাপের মান আছে। তাহলে বলো তো, একই পরিবর্তন ঘটানো হলো দুটো পদ্ধতিতে। প্রথম পদ্ধতিতে ঘর্ষণ দ্বারা ঘটাবার ফলে তাপের মান শূন্য, তাই কিনা বলো, কিছুটা পরিমাণ কার্য আমরা পাবো। দ্বিতীয় ক্ষেত্রে দেখো তাপ প্রয়োগ করে কনভার্সনটা ঘটানো হলো, ফলে কার্যের মান শূন্য। ফলে এই পরিবর্তনটা যে আমি ঘটালাম, সেটা কিভাবে ঘটানো হলো তার উপর নির্ভর করবে তাপের মানটা। যদি আমি ঘর্ষণ দ্বারা ঘটাই, তাহলে কোনো তাপের মান শূন্য। আবার যদি আমি তাপ প্রয়োগ করে ঘটাই, তাহলে সে তাপের মান পাবো, এক্ষেত্রে কার্য শূন্য। অন্যদিকে প্রথম পদ্ধতিতে আমি কার্যের মান পাবো, কিছুটা কার্য করা হবে, যেমন যান্ত্রিক কার্য, কিছুটা কি হবে, কিছুটা কার্য হবে। ফলে প্রথম পদ্ধতিতে কিছুটা কার্য হবে, দ্বিতীয় পদ্ধতিতে কার্য শূন্য। আবার প্রথম পদ্ধতিতে তাপের আদান প্রদান শূন্য, দ্বিতীয় পদ্ধতি আবার কিছু তাপের মান পাওয়া যাবে। সুতরাং বরফকে যখন জলে পরিণত করব, তখন গৃহীত বা বর্জিত তাপের মান কিভাবে পরিবর্তনটা ঘটালাম তার উপর নির্ভর করবে। কার্য কতটা সেটাও নির্ভর করবে কিভাবে পরিবর্তনটা ঘটাচ্ছি তার উপর। এই জন্য আমরা বলে থাকি তাপ আর কার্য কিন্তু পথ নির্ভরশীল রাশি। চাপ আয়তনিক কার্য,
একে আমরা পিভি কার্য বলে থাকি। এই বিষয়টা নিয়ে এবার আমরা আলোচনা করব। চাপ আয়তনিক কার্য বলতে আসলে আমরা কি বুঝব। বোঝা গেছে চাপের সাথে আয়তনের একটা সম্পর্কযুক্ত কার্য, এবং রাসায়নিক তাপগতিবিদ্যায় চাপ আয়তনিক কার্য বলতে আমরা ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব যে চাপ আয়তনিক কার্য বলতে আমরা বুঝব বাহ্যিক চাপের প্রভাবে সিস্টেমের আয়তন হ্রাস বৃদ্ধির ফলে, মাথায় রাখবে কথাটা, বাহ্যিক চাপের প্রভাবে সিস্টেমের আয়তন হ্রাস বৃদ্ধির ফলে সংঘটিত যে যান্ত্রিক কার্যকে বলা হবে চাপ আয়তনিক কার্য। বোঝা গেছে নিশ্চয়ই? মনে থাকবে তো? তাহলে বাহ্যিক চাপের প্রভাবে সিস্টেমের আয়তন হ্রাস বৃদ্ধির ফলে সংঘটিত যে যান্ত্রিক কার্য, বা আমরা বলতে পারি সম্পাদিত যে যান্ত্রিক কার্য, সেই যান্ত্রিক কার্যটাকে বলা হবে চাপ আয়তনিক কার্য। ঠিক আছে, আমরা এবার চাপ আয়তনিক কার্যের রাশিমালা বা সমীকরণটা আমরা নির্ণয় করব। চাপ আয়তনিক কার্য কোনো অসুবিধা নেই বুঝতে। বাহ্যিক চাপের প্রভাবে কোন একটা সিস্টেমের আয়তনে যে হ্রাস বৃদ্ধির ফলে যে সম্পাদিত কার্য, সেই কার্যটাকে আমরা বলবো চাপ আয়তনিক কার্য। আমরা চাপ আয়তনিক কার্যের সমীকরণটা প্রতিষ্ঠা করব। চাপ আয়তনিক কার্যের সমীকরণ প্রতিষ্ঠা। আমরা এই সমীকরণটা প্রতিষ্ঠা করার জন্য একটা ছবির সাহায্য নেব। একটা সিলিন্ডার, পিস্টনযুক্ত একটা সিলিন্ডারের ছবি আঁকার চেষ্টা করব, এবং এই ছবিটা দেখে দেখে আমরা সম্পর্কটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। একটা পিস্টন বসানো আছে, এখানে একটা গ্যাসীয় পদার্থ আছে, ঠিক আছে, এখানে গ্যাস আছে, আর একটা পিস্টনের নিচের অভিমুখে একটা বহিস্থ বল F(E(x) বল কাজ করছে। এটা পিস্টন, ঠিক আছে। এই পর্যন্ত ছবিটা থাকলো। আমরা এখান থেকে রাশিমালা তৈরি করব। চাপ আয়তনিক কার্যের যে সমীকরণ, সেই সমীকরণটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমরা ধরা যাক পিস্টনযুক্ত সিলিন্ডারে একটি গ্যাস আছে। বোঝা গেছে? তাহলে পিস্টনযুক্ত সিলিন্ডারে আমরা ধরে নিলাম একটা গ্যাস, এবং এই যে পিস্টনটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিলাম A, আর পিস্টনটার নিচের দিকে অভিমুখে যে বল ক্রিয়া করছে বহিস্থ বল, তার মান F(E(x). এই কথা বোঝা গেছে? তাহলে পিস্টন দ্বারা, সহজ আছে জিনিসটা দেখো, পিস্টন দ্বারা প্রযুক্ত বল কত হবে বলো তো? পিস্টন দ্বারা প্রযুক্ত বল F(E(x) ধরে নিলাম, ঠিক আছে। বহিস্থ ফোর্স আমরা ধরে নিলাম পিস্টনের প্রস্থচ্ছেদ সমান E। তাহলে পিস্টন দ্বারা প্রযুক্ত চাপ কত হবে বলো তো? আমরা কি জানি? চাপ বল বাই ক্ষেত্রফল। তাহলে পিস্টন দ্বারা প্রযুক্ত চাপ P(E(x) ইকুয়াল কি হবে? বল কত? F(E(x) আর ক্ষেত্রফল, পিস্টনের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ কত? A। ঠিক আছে, এই রাশিমালাটা আমরা পেলাম পিস্টন দ্বারা প্রযুক্ত চাপ। এবার আমরা কি করলাম? পিস্টনটাকে সামান্য পরিমাণে উপরে তোলা হলো। কত? dx পরিমাণ উপরে তোলা হলো, ঠিক আছে। তাহলে গ্যাসটার সামান্য পরিমাণ প্রসারণ হবে, dx পরিমাণ উপরে তোলা হলো। এই কথা বোঝা গেছে?
তাহলে কি করব, এফ ই এক্স বলের বিরুদ্ধে পিস্টনের সরণ ডিএক্স হলে কি হবে বলো তো, কৃতকার্য কত হবে, কৃতকার্য প্রযুক্ত বল ইন্টু সরণ। আমরা জানি কার্য সমান বল ইন্টু সরণ, ঠিক আছে। তাহলে বলের মানটা আমাদের জানা আছে কত, এফ ই এক্স, আর সরণ হলো কত, ডিএক্স, সরণ হলো ডিএক্স। কিন্তু এইখান থেকে আমরা কি পাবো, এফ ই এক্স ইকুয়াল টু পি ই এক্স ইন্টু এ, তাই কি না বলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম পি ই এক্স ইন্টু এ ইন্টু ডিএক্স। এই রাশিটার পরিবর্তে কি পাওয়া যাবে বলো তো, এটা হলো সরণ, এটা হলো ক্ষেত্রফল, তাহলে এই ছোট আয়তনটা পাওয়া যাবে, কি ডিএক্স ইন্টু এ সমান ডিভি, অল্প পরিমাণ সরণের ফলে আয়তন। সুতরাং পি ই এক্স ইন্টু ডিভি, এই পেলাম কৃতকার্য। এটা কি, এটা হলো সামান্য পরিমাণ সরণের ফলে কৃতকার্য। এবার যদি আমরা কি করি, আয়তন, আমরা যদি আয়তনের পরিবর্তন ঘটাই, মনে করো V1 থেকে V2 আয়তনের পরিবর্তনে মোট কৃতকার্য কত হবে বলো তো, মোট কৃতকার্য ডাব্লু সমান, যেহেতু গ্যাসটা প্রসারিত হচ্ছে ফলে এখানে একটা কার্য কি হবে, নেগেটিভ চিহ্ন আসবে, বোঝা গেছে। যেহেতু গ্যাসটা প্রসারিত হচ্ছে, গ্যাসটা নিজেই কার্য করছে, ফলে গ্যাস বা সিস্টেম দ্বারা কৃতকার্য ডাব্লুর চিহ্নটা ঋণাত্মক হয়। ফলে কি হবে, আমরা যদি মোট কৃতকার্য V1 থেকে V2-তে আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে মোট কৃতকার্য হবে V1 V2 পি ই এক্স ডিভি। এই হলো কার্যের রাশিমালা, এই বোঝা গেছে। এটা হলো চাপ আয়তনিক কার্যের সমীকরণ। এই সমীকরণটাকে আমরা সাধারণ সমীকরণ বলবো, যে কোনো ধরনের চাপ আয়তনিক কার্যের সমীকরণ, বোঝা গেছে। তাহলে আমরা ধরে নিলাম যে একটা সিলিন্ডার, পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছুটা গ্যাস বর্তমান। আমরা ধরে নিলাম পিস্টন দ্বারা প্রযুক্ত বল এফ ই এক্স, নিচের দিকে যে বলটা কাজ করছে, পিস্টনের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ ধরে নিলাম এ। তাহলে সেক্ষেত্রে চাপ পি ই এক্স, চাপের মানটা কি হবে, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। এবার আমরা ধরে নিলাম যে এফ ই এক্স বলের বিরুদ্ধে পিস্টনটার একটু সরণ হলো, ডিএক্স পরিমাণ সরণ হলো। তাহলে ডিএক্স পরিমাণ যদি সরণ হয়, তাহলে কার্য কত হবে, বল ইন্টু সরণ। যেহেতু সিস্টেমটা প্রসারিত হচ্ছে, সেজন্য কার্যকে ঋণাত্মক কার্য নেগেটিভ চিহ্ন বসালাম। এবং এই জায়গা থেকে আমরা যে ছোট্ট পরিমাণ কার্যটা পেলাম, ক্ষুদ্র কার্য, এইরকম আমরা যদি V1 থেকে V2 আয়তনের পরিবর্তনটা ঘটাই, তাহলে মোট কৃতকার্য হবে, ইন্টিগ্রেশন করে পাওয়া যাবে। V1 থেকে V2 যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কার্যের মোট মানটা পাবো। এটাকে আমরা চাপ আয়তনিক কার্যের সমীকরণ বলে থাকি। বোঝা গেছে নিশ্চয়ই। তোমরা বলতে পারবে, যদি তাই হয় তাহলে তোমরা বলো তো এক্ষেত্রে কি হবে। যেমন মনে করো আমরা যদি এখানে বলি বল, তো বল সমান চাপ ইন্টু কি, পরাবর্ত প্রক্রিয়ায় চাপ আয়তনিক কার্য। আমরা বিভিন্ন প্রক্রিয়ায় কার্যগুলোর রাশিমালাগুলো দেখব। গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই রাশিগুলো কিন্তু দরকার। কোন পদ্ধতি, কোন প্রক্রিয়ার চাপ আয়তনিক যে জেনারেল আমরা সাধারণ যে ফর্মুলাটা পেলাম, সেই ফর্মুলাটা কীরকম আকার নেবে। আমরা তো লিখে রেখেছি সাধারণ ফর্মুলাটা, যদি এখানে কৃতকার্যের রাশিমালা V1 থেকে V2 পি ই এক্স ডিভি, এই রাশিমালাটা আমরা পেলাম সাধারণ রাশিমালা চাপ আয়তনিক কার্যের। সেটা যদি পরাবর্ত প্রক্রিয়া হয়, তাহলে এটা কীরকম আকার নেবে, বোঝা গেছে। তো পরাবর্ত প্রক্রিয়া কি হয় বলো তো, অসংখ্য ধাপে ঘটে। আমরা আগের দিন দেখেছি অসংখ্য ধাপে ঘটে, তাই ঘটে কিনা বলো। এবং প্রত্যেকটা ধাপে কি হয়, সাম্যাবস্থা বজায় থাকে, সিস্টেমের সাথে পরিবেশের সাম্যাবস্থা বজায় থাকে।
তাই কি না বলো? তাহলে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখি? পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এই যে বহিস্থ যে চাপ সেটা গ্যাসের বা সিস্টেমের চাপের সমান হয়, অর্থাৎ PEX সমান P ধরা হয়। বোঝা গেছে? PX সমান P ধরা হয়। যদি PEX সমান P ধরা যায় বা ধরা হয়, তাহলে সেক্ষেত্রে এই রাশিমালাটা কি পরাবর্ত প্রক্রিয়া, তাহলে কি হবে? W সমান মাইনাস ইন্টিগ্রেশন V1 থেকে V2 PdV, এই হবে পরাবর্ত প্রক্রিয়ার কৃতকার্যের রাশিমালা। বোঝা গেছে কি না? তাহলে PEX এর জায়গায় কি হবে? P ধরা হয়, যেহেতু সাম্যাবস্থা বজায় থাকে, ছোট ছোট ধাপে সম্পন্ন করা হয়, ফলে বহিস্থ চাপটাই সিস্টেমের চাপের বা গ্যাসের চাপের সমান হয়। এটা হলো পরাবর্ত প্রক্রিয়ায় কার্যের রাশিমালা। আমরা যদি এবার দেখি পরাবর্ত, মনে রাখবে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া যদি হয়, সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া, সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া যদি হয়, তাহলে সেক্ষেত্রে কার্যের রাশিমালাটা কি হবে? W সমান মাইনাস V1 V2 PdV, এই জায়গা থেকে আমরা কিন্তু তৈরি করব। বোঝা গেছে? মনে রাখবে সমষ্ণ পরাবর্ত, উষ্ণতা স্থির, আমরা কি জানি? PV সমান nRT, তাহলে এখান থেকে P সমান কি হবে? nRT/V, এই মানটাকে এখানে বসাবো, তাহলে কি পাবো আমরা বলো তো? মাইনাস ইন্টিগ্রেশন V1 V2 nRT/V dV। যেহেতু সমষ্ণ বলেছে, উষ্ণতা স্থির, তাহলে T স্থির, অর্থাৎ T ধ্রুবক, আর তো ধ্রুবক আমরা জানি, Nও ধ্রুবক, তাহলে এই রাশিগুলো বাইরে বেরিয়ে আসবে। nRT ইন্টিগ্রেশন V1 V2 dV/V, আমরা জানি ইন্টিগ্রেশন dx/x সমান ln x, ম্যাথামেটিক্সের ফর্মুলা। তাহলে এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? মাইনাস nRT ln V2/V1। ঠিক আছে? আমরা যদি এই যে ln e বেসটাকে 10 বেসে কনভার্ট করি, তাহলে আমরা কি পাবো? মাইনাস 2.303 nRT log V2/V1। এটা হলো পরাবর্ত প্রক্রিয়ার কৃতকার্যের রাশিমালা, এবং এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। সেই সঙ্গে মনে রাখবে, যেহেতু V2/V1 সমান P1/P2, অর্থাৎ V আর P ব্যস্তানুপাতিক, ফলে কোনো একটা সিস্টেমে যদি সেক্ষেত্রে চাপের হ্রাস বৃদ্ধি হয়, আয়তনের পরিবর্তে যদি চাপের হ্রাস বৃদ্ধি হয়, তাহলে কার্যের রাশিমালা হবে 2.303 nRT log of, এখানে V2 আছে, তাহলে এখানে P1/P2। মনে থাকবে, এই দুটো ফর্মুলার মধ্যে আমাদের কি করতে হবে? সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া আদর্শ গ্যাস সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করার সময় এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করতে হবে। আমরা এরকম ফর্মুলা দিয়ে একটা অঙ্ক দেখব কিভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। 27 ডিগ্রি সিতে 2.5 মল আদর্শ গ্যাসকে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় 12 লিটার থেকে 5 লিটারের আয়তন সংকোচন করা হলে সম্পাদিত কার্য কত? রাসায়নিক তাপগতিবিদ্যা আমাদের এটা প্রথম গাণিতিক সমস্যা, এবং এই সমস্যাটা সমাধান করব আমরা। তো এমন কিছু শব্দ এর মধ্যে আছে, খুঁজে বার করতে হবে যেটা প্রক্রিয়াটাকে সমর্থন করবে, কোন প্রক্রিয়া ঘটনাটা ঘটেছে। দেখো এখানে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া বলে দিয়েছে, সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় কার্যের মান বের করতে বলেছে, তাই কিনা বলো? তাহলে আমরা একটু আগে দেখলাম সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় কার্যের রাশিমালাটা কি। আমরা কি পেলাম? সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া যে কার্যের রাশিমালা W সমান মাইনাস 2.303 nRT log V2/V1, তাই কিনা বলো? তাহলে আমরা এখান থেকে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ার জন্য ফর্মুলা লিখলাম। এবার অঙ্কটা থেকে আমরা বিভিন্ন ডাটাগুলো লিখব। দেখো 27 ডিগ্রি সি বলেছে, তাহলে কি হবে? টি সমান 273 প্লাস 27 কেলভিন সমান 300 কেলভিন। ঠিক আছে? 2.5 মল বলেছে, তাহলে n ইকুয়াল 2.5 মল।
12 লিটার থেকে 5 লিটার হলো, তাহলে V1 সমান 12, V2 সমান 5 লিটার। ফর্মুলায় দেখতে পাচ্ছি আর আছে, আমরা উত্তরটাকে দেখতে পাচ্ছি জুল এককে আছে বা আর এর মানটা জুল এককে লিখতে হয় 8.314 জুল পার মোল পার কেলভিন। আর কি লাগবে বলো? সব মান পেয়ে গেছি, আমাকে কার্যের রাশিমালা ডাব্লু বের করতে হবে। এখানে মনে রাখবে যে আমরা সবসময় ফর্মুলায় নেগেটিভ চিহ্নটা ব্যবহার করব এবং আমরা জানি কার্য দু রকম হয়, ধনাত্মক কার্য, ঋণাত্মক কার্য। মানগুলো বসাবার সেই মানটা যদি নেগেটিভ বেরোয় তাহলে বলবো সিস্টেম দ্বারা কৃতকার্য, আর যদি পজিটিভ বেরোয় তাহলে বলবো সিস্টেমের উপর কার্য। সুতরাং একাধিক ফর্মুলা ব্যবহার করার কোনো দরকার নেই, আমরা একটাই ফর্মুলা ব্যবহার করব এবং সেখানে নেগেটিভ চিহ্নটা আমরা ফর্মুলায় ব্যবহার করব। মনে রাখবে কথাটা, অটোমেটিক সেই মানটা যদি পজিটিভ বেরোয় তাহলে আমরা বলবো সিস্টেমের উপর কৃতকার্য, আর যদি নেগেটিভ বেরোয় তাহলে বলবো সিস্টেম দ্বারা কৃতকার্য। ঠিক আছে, আমরা মানগুলো বসিয়ে দিই। 2.303, এন এর মান 2.5, আর এর মান 8.314, টি এর মান 300, লগ অফ V2 এর মান 5 আর V1 এর মান 12। আমরা যদি এই মানটা ক্যালকুলেটারে সমাধান করি তাহলে যে মানটা পাবো সেটা +5458, আমি এখানে লিখে রেখেছি মানটা, অ্যান্সারটা লেখা আছে 98 জুল। আবার দেখতে পাচ্ছি এখানে যে মানটা পেলাম এটা কিন্তু ধনাত্মক মান পেলাম। ঠিক আছে, তাহলে ধনাত্মক মান যদি পাই সেক্ষেত্রে কি হবে, সিস্টেম কিন্তু কার্য করে না, সিস্টেমের উপর কার্য করা হয়। ফলে আমরা বলবো সিস্টেমের উপর সম্পাদিত কার্য, সিস্টেমের উপর সম্পাদিত কার্য সমান 545898 জুল অপরাবর্ত প্রক্রিয়ার কৃতকার্য। কি হবে বলো তো? আমরা যে সাধারণ যে নিশ্চয় মনে আছে আমরা যে কার্যের রাশিমালাটা পেয়েছি ডাব্লু V1 V2 PEX DV, এটা হলো সাধারণ রাশিমালা পেয়েছি। সেটা যদি প্রক্রিয়াটা অপরাবর্ত হয় তাহলে এই রাশিটার ফর্মটা কি হবে বলো তো? মনে রাখবে অপরাবর্ত প্রক্রিয়ায় কি হয়, বহিস্থ স্থির চাপে, বহিস্থ স্থির চাপ আমরা ধরে নিই P2। ঠিক আছে, এবং এক্ষেত্রে কি বলা হয়, PX = P2 ধরে নেওয়া হয়। এই তাহলে কোনো প্রক্রিয়া যদি অপরাবর্তভাবে ঘটে, সাধারণত চাপের ডিফারেন্সটা যদি খুব বেশি হয় সিস্টেমের সাথে পরিবেশের, 1 ATM এর সাথে 10 ATM, তখন সেক্ষেত্রে কিন্তু অপরাবর্তভাবে ঘটনাটা ঘটে। এবং এই ঘটনাটা যখন ঘটে তখন বহিস্থ স্থির চাপ, মনে রাখবে এই কথাটা, বহিস্থ স্থির চাপ আমরা P2 ধরে নিই এবং সেক্ষেত্রে PEX এর জায়গায় P2 লিখি। তাহলে সেক্ষেত্রে কার্য কি হবে, V1 V2 P2 DV সমান হবে মাইনাস P2, এবং এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে V2 মাইনাস V1। এই হলো আমরা যদি অপরাবর্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাহলে কার্যের রাশিমালা। মনে রাখবে কিন্তু এই ফর্মুলাগুলো দিয়ে আমরা অঙ্ক করব। ফলে অপরাবর্ত প্রক্রিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে কার্যের রাশিমালা হবে ইরিভার্সিবল প্রক্রিয়া বলা হয় একে, ইরিভার্সিবল প্রক্রিয়া। তাহলে সেক্ষেত্রে P2 V2 মাইনাস V1 হবে। বোঝা গেছে নিশ্চয়ই? আমরা এবার যদি দেখি অপরাবর্ত সমষ্ণ যদি হয় তাহলে কি হবে, সমষ্ণ প্রক্রিয়া এবং আদর্শ গ্যাস যদি হয়, বোঝা গেছে, সমষ্ণ অপরাবর্ত প্রক্রিয়া তাহলে কি হবে বলো তো? সমষ্ণ অপরাবর্ত প্রক্রিয়ার কৃতকার্য কি হবে? তাহলে সেক্ষেত্রে আমরা যে রাশিমালাটা পেলাম মাইনাস P2, ঠিক আছে, V2 মাইনাস V1, এই রাশিমালাটা থেকে কিন্তু আমরা সমষ্ণ অপরাবর্ত প্রক্রিয়ার রাশিমালাটা তৈরি করব। আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV সমান nRT, তাহলে V সমান কী হবে, nRT/P। এই V এর রাশিমালা আমরা এখানে বসাবো। তাহলে P2 V2 আছে, তাহলে nRT/P2
মাইনাস এন আর টি বাই পি ওয়ান। বুঝা গেছে? তো পি টু দিয়ে যদি গুণ করে দিই, এন আর টিটা বাইরে নিয়ে আসি, তাহলে কী হবে? মাইনাস এন আর টি ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান। এই হলো আমরা যদি সমষ্ণ অপরাবর্ত প্রক্রিয়া একটা কোনো প্রক্রিয়া সম্পন্ন করা হয় সমষ্ণ অপরাবর্ত প্রক্রিয়ায়, তাহলে সেক্ষেত্রে কার্যের রাশিমালা হবে ডাব্লিউ সমান মাইনাস এন আর টি ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান। এটা হলো সমষ্ণ অপরাবর্ত প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। ফলে কোন একটা প্রক্রিয়ায় কার্যের পরিমাণ কতটা হবে সেটা কিন্তু প্রক্রিয়াটার উপর নির্ভর করবে। এরকম আমরা অপরাবর্ত সমষ্ণ প্রক্রিয়ায় কার্যের রাশিমালা নির্ণয়ের জন্য একটা গাণিতিক সমস্যা দেখে নেব। 27 ডিগ্রি সিতে 3 মল আদর্শ গ্যাসের চাপ 10 এটিএম থেকে 1 এটিএমে সম্প্রসারিত হলো। দেখো 10 এটিএমে একটা গ্যাস ছিল, 1 এটিএম চাপের বিরুদ্ধে গ্যাসটা প্রসারিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে সম্পাদিত গ্যাস দ্বারা সম্পাদিত কার্যগত অর্থাৎ সিস্টেম দ্বারা সম্পাদিত কার্যগত করতে হবে। তো অঙ্কটা থেকে দেখো, আমরা অঙ্কটাতে আগেই বলেছি কোন পদ্ধতিতে ঘটনাটা ঘটছে, কোন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, সেই প্রক্রিয়াটা খুঁজে বার করতে হবে। সাধারণত মনে রাখবে এখানে চাপের ডিফারেন্সটা অনেক বেশি। তাছাড়া বলে দিয়েছে বাহ্যিক চাপের বিরুদ্ধে আমরা এক্ষেত্রে কিন্তু প্রক্রিয়াটা অপরাবর্তভাবে হচ্ছে ধরে নিব। বোঝা গেছে? ফলে কি হয়? প্রক্রিয়াটা অপরাবর্ত হবে। আমরা এর উত্তরটা তৈরি করার চেষ্টা করব। প্রক্রিয়া পরাবর্ত আর অপরাবর্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলা আমাদের জানা আছে, কৃতকার্যের রাশিমালা সমান এন আর টি ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান। তাই কিনা বলো? এবার আমরা মানগুলো দেখব। টি সমান 27 ডিগ্রি সি মানে 300 কেলভিন, 10 এটিএম চাপ, তাহলে পি ওয়ান 10 এটিএম, পি টু 1 এটিএম, এনের মান বলে দিয়েছে 3 মল, আর আর এর মান তো আমাদের জানা আছে 8.314। আমরা ডাব্লুর মান বের করব। এই তো। ফলে অঙ্কটা পড়ে আমাকে প্রক্রিয়াটা খুঁজে বার করতে হবে, ডাটাগুলো লিখতে হবে, ফর্মুলা লিখে মানগুলো বসিয়ে দিলেই একটা রেজাল্ট পাওয়া যাবে। মাইনাস এনের মান 3, আর এর মান 8.314, টি এর মান 300, 1 মাইনাস পি টু এর মান 1 আর পি ওয়ান এর মান 10। ঠিক আছে? তাহলে এই মানগুলো যদি বসিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা মান যেটা পাবো সেই মানটা কত হবে আমরা মানটা লিখে রেখেছি। এখানে অ্যান্সারটা লেখা আছে 6734.34 জুল। অটোমেটিক দেখো নেগেটিভ চিহ্ন বেরোলো। আর ডাব্লুর মান নেগেটিভ চিহ্ন কথাটার মানে কি বলো তো? সিস্টেম কিন্তু কার্য করেছে। ফলে সিস্টেম দ্বারা সম্পাদিত কার্য বের করতে বলেছে। কার্য ধনাত্মক রাশি আমি যদি ডাব্লু হিসাবে রেখে দিই তাহলে এই অবস্থায় রেখে দিব, কিন্তু আমি যদি বানান করে লিখি তাহলে বলবো সিস্টেম দ্বারা কৃতকার্য বা সম্পাদিত কার্য সমান 67334 জুল। রাসায়নিক বিক্রিয়ায় সম্পাদিত কার্য চাপ আয়তনিক কার্য। তোমরা বলতে পারবে এই যে বিভিন্ন ফর্মুলাগুলো আমরা ব্যবহার করলাম, এ সমস্ত ফর্মুলা যে আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে কত হয়, বিভিন্ন ফর্মুলায় যে আর রাশিটা আমরা ব্যবহার করছি তাহলে আর এর মান লিটার এটিএম এককে কত হয় বলো তো? আমরা একবার দেব রাসায়নিক বিক্রিয়া সম্পাদিত চাপ আয়তনিক কার্য। তো আমরা ধরে নিলাম একটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটে, চাপের হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা ধরে নিলাম স্থির চাপে, ধরি স্থির চাপ ও উষ্ণতা, স্থির চাপ ও উষ্ণতায় সংঘটিত একটি গ্যাসীয় বিক্রিয়া।
এ থেকে বি। ঠিক আছে, এই বিক্রিয়াটা স্থির চাপ আর স্থির উষ্ণতা সংঘটিত হচ্ছে এবং এটা একটা গ্যাসীয় বিক্রিয়া। ধরে নেওয়াটা বোঝা গেছে। আমরা ধরে নিলাম এদের আয়তন এ বিক্রিয়া করে বি যে তৈরি হচ্ছে, এর আয়তন V1, বি এর আয়তন V2, এবং আমরা ধরে নিলাম এর মল সংখ্যাটাও ধরে নিলাম, এর মল সংখ্যা N1 আর বি এর মল সংখ্যা N2। তাহলে এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার পর আয়তনের পার্থক্য কত হবে বলো তো? আয়তনের পার্থক্য কত হবে? ডেল ভি সমান V2 মাইনাস V1। আর এক্ষেত্রে মল সংখ্যার পার্থক্য কত হবে? মল সংখ্যার পার্থক্য ডেল এন সমান N2 মাইনাস N1। এক্ষেত্রে কিন্তু মনে রাখবে কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। গ্যাসীয় অণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য, কঠিন বা তরল হলে কিন্তু এটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমরা কার্যের রাশিমালা কি পেয়েছি? অতএব কার্য W সমান কি? মাইনাস পি ডেল ভি, তাই কি না বলো? এবার পি ডেল ভি আবার আমরা জানি পি ভি সমান এনআরটি। তাহলে চাপ পি যদি স্থির থাকে তাহলে পি ডেল ভি সমান কী হবে? ডেল এনআরটি। এই মানটাকে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে কার্যের রাশিমালা যেটা আমরা পাবো কি পাবো? কার্যের রাশিমালা ডেল এনআরটি। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া যে কার্যের রাশিমালা সেটা হবে W সমান মাইনাস ডেল এনআরটি। বোঝা গেছে কথাটা? ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়া সম্পাদিত চাপ আয়তনিক কার্যের রাশিমালা হবে W সমান মাইনাস ডেল এনআরটি, যেখানে আমরা এ থেকে বি একটা রাসায়নিক বিক্রিয়া ধরে নিলাম, স্থির চাপ ও উষ্ণতা সংঘটিত হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে মনে রাখবে যে এদের আয়তনের পার্থক্য যেটা সেটা ডেল ভি, এবং মল সংখ্যার পার্থক্য যদি ডেল এন হয় তাহলে সেক্ষেত্রে কার্যের রাশিমালায় পাবো আমরা। এটা তোমরা বলতে পারবে? আমি যদি বলি যে এই যে বিক্রিয়া N2 প্লাস 3H2 বিক্রিয়া করে 2NH3 তৈরি হয়, এই বিক্রিয়াটার ডেল এন কত হবে বলো তো? গ্যাসের মুক্ত প্রসারণ বা মুক্ত প্রসারণে কার্য কি হবে বলো তো? একটা গ্যাসের যদি মুক্ত প্রসারণ ঘটে তাহলে কার্যের রাশিমালাটা কি হবে? তো মনে রাখবে গ্যাসের মুক্ত প্রসারণ শূন্য চাপের, মনে রাখবে মুক্ত প্রসারণ বা সম্প্রসারণ শূন্য চাপের বিরুদ্ধে ঘটে। শূন্য চাপের বিরুদ্ধে প্রসারণকে বলা হয় মুক্ত প্রসারণ। শূন্য চাপের বিরুদ্ধে মনে থাকবে? তাহলে শূন্য চাপের বিরুদ্ধে যদি মুক্ত প্রসারণ ঘটে তাহলে এক্ষেত্রে কি হবে? PEx = 0 হবে। তাই যদি হয় তাহলে কার্যের রাশিমালা আমরা কি পেয়েছি? V1 V2 PEx dV। তাহলে PX যদি 0 হয় তাহলে মাইনাস V1 V2 0 dV = 0। অর্থাৎ শূন্য চাপের বিরুদ্ধে বা মুক্ত প্রসারণে গ্যাস দ্বারা বা গ্যাসের উপর কোনো কার্য হয় না। বোঝা গেছে? ফলে আজকে থেকে মনে রাখবে শূন্য চাপের বিরুদ্ধে বা মুক্ত প্রসারণে গ্যাস দ্বারা বা সিস্টেম দ্বারা বা সিস্টেমের উপর কিন্তু কোনো কার্য সম্পাদিত হয় না। 2 ATM স্থির চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন যদি 10 লিটার থেকে 20 লিটার হয় তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য কত হবে? বোঝা গেছে? 2 ATM স্থির চাপে 10 লিটার থেকে 20 লিটারে একটা গ্যাস প্রসারিত হলো। বলো তো এই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হলো? 10 লিটার থেকে 20 লিটারে বহিস্থ একটা স্থির চাপের বিরুদ্ধে যখন একটা গ্যাসের সংকোচন বা প্রসারণ ঘটে তখন সেটা কিন্তু অপরাবর্তভাবে ঘটে। ফলে এই প্রক্রিয়াটা কোন পদ্ধতিতে সম্পন্ন হবে সেটার জন্য আমাদের এই শব্দটা দরকার। বহিস্থ স্থির চাপ বা স্থির চাপ কথাটা যদি থাকে তাহলে মনে রাখবে ঘটনাটা অপরাবর্তভাবে ঘটে। বোঝা গেছে? ফলে প্রক্রিয়াটা হলো অপরাবর্ত প্রক্রিয়া। আর অপরাবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য আমরা জানি। তাহলে অপরাবর্ত প্রক্রিয়া যদি হয় তাহলে কৃতকার্য সমান কী হবে? মাইনাস P2 V2 মাইনাস V1। ঠিক আছে? বহিস্থ P2 বহিস্থ স্থির চাপ,
চলে আসো, তাহলে P2 এর মান কত 2 ATM। এক্ষেত্রে V1 কত 10 লিটার, V2 কত 20 লিটার। আমরা W বের করব, খুব ছোট অঙ্ক, কিন্তু আমাকে একটা কোন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেটা খুঁজে পেলেই কিন্তু ফর্মুলাটা আমরা বসাতে পারবো। তাহলে মানগুলো যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে 2 20 - 10 লিটার ATM সমান কত হবে 2 × 10 লিটার ATM। এক্ষেত্রে যেহেতু অ্যান্সারটা জুল আছে, ফলে লিটার ATMকে আমরা জুলে কনভার্ট করব। মনে থাকবে 20 × 101.3 জুল হবে, এবং এই মানটা কত হবে 2026 জুল। বোঝা গেছে? ফলে এক্ষেত্রে মনে রাখবে 1 লিটার ATM ইকুয়াল 101.3 জুল ইকুয়াল 24.22 ক্যালোরি বা 24.22 ক্যালোরি 1 লিটার ATM সমান। আর এগুলো খুব সহজে অঙ্কটা আমরা করে দিতে পারি। কাজে মনে রাখবে এরকম স্থির চাপে যদি কোনো প্রক্রিয়া সংঘটিত হয়, বহিস্থ স্থির চাপে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপরাবর্তভাবে প্রক্রিয়াটা ঘটবে। তোমরা বলতে পারবে যে আমি একটা ইউনিট কনভার্সনের কথা বললাম, তো 1 লিটার ATM সমান কত ক্যালোরি। আমরা আজকের ক্লাসটাতে তাহলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, মূলত প্রথম অংশে আমরা ভীষণ ইম্পর্টেন্ট দুটো টার্ম নিয়ে কথা বলেছি, যে সিস্টেমের আমরা বেশ কিছু ধর্মের সাথে পরিচিতি, সাথে সাথে আজকে আমরা অন্য ধরনের ধর্মের সাথে পরিচিতি লাভ করলাম, যেখানে তাপ আর কার্য নাকি সিস্টেমের কোনো ধর্মই নয়, এরা সিস্টেমের মধ্যে সঞ্চিতই থাকে না। একটু ভালো কথা শিখলাম। সেই সঙ্গে চাপ আয়তনিক কার্যের বিভিন্ন রাশিমালাগুলো, আর সেই বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আয়তনিক কার্যের সাধারণ ফর্মুলাটা কীরকম ফর্ম নিচ্ছে, এবং সেই ফর্মগুলোর সাহায্যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে শেখা। আমার মনে হয় ভালো লেগেছে, এবং এ বিষয়ে আরও যে বইতে উদাহরণের অঙ্কগুলো আছে, বিভিন্ন অনুশীলনীর অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিস করবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।